আসসালামু আলাইকুম বন্ধুরা, একবার চিন্তা করুন তো, কি সকাল সকাল চিন্তায় ফেলে দিলাম। না না, ঘাবড়াবেন না, আমি তো আছি। আচ্ছা, একদিকে আমেরিকা যে দেশ 70 বছর ধরে বিশ্বের একচ্ছত্র সম্রাট, অন্যদিকে ভারত, চীন, রাশিয়া, ইরান, এরা সবাই মিলে তৈরি করছে নতুন এক শক্তি জোট। আর ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে ছোট্ট একটি দেশ দক্ষিণ আফ্রিকা, যে কিনা সিদ্ধান্ত নিতে পারছে না কার পক্ষে দাঁড়াবে। গত সপ্তাহে যা ঘটেছে তা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। একটা নৌমহড়া শুনতে সাধারণ লাগছে, কিন্তু এর পেছনে পর্দার আড়ালে লুকিয়ে আছে এমন এক ঘটনা যা হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। খবর সংযোগের আজকের এই এক্সক্লুসিভ বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আমি আপনাদের দেখাবো কিভাবে ভারত একই সাথে দুই নৌকায় পা রাখার চেষ্টা করছে, চীন কেন ভারতকে ভালো প্রতিবেশী বলে ডাকছে, আর ট্রাম্প কিভাবে পুরো বিশ্বকে একসাথে বিপদে ফেলার পরিকল্পনা করছেন। আর এসব দেখে মস্কোয় বসে তৃপ্তির হাসি হাসছেন ভ্লাদিমির পুতিন। তো চলুন শুরু করা যাক বিশ্ব রাজনীতির মহাযুদ্ধ, যেভাবে বদলে যাচ্ছে শক্তির সমীকরণ। শুনেছেন বন্ধুরা, ভারত আর রাশিয়া মিলে স্বাক্ষর করেছে $10,000 কোটি বাণিজ্য চুক্তি। 1,00,000 কোটি টাকা 2030 সালের মধ্যে এই লক্ষ্য পূরণ করতে চায় এই দুইটা দেশ। কিন্তু মজার ব্যাপার কি জানেন, এই চুক্তি হচ্ছে ঠিক সেই সময় যখন রাশিয়া পুরো পশ্চিমা বিশ্বের শত্রু নাম্বার 1। আমেরিকা, ইউরোপ সবাই মিলে রাশিয়াকে একঘরে করে রেখেছে নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞা। আর সেই সময় ভারত গিয়ে রাশিয়ার সাথে হাত মেলাচ্ছে। এখানে আরো মজার ব্যাপার হলো, ভারত আর রাশিয়া এখন ডলার বাদ দিয়ে নিজেদের মুদ্রায় লেনদেন করছে। এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এটা সরাসরি আমেরিকার ডলার সাম্রাজ্যের বিরুদ্ধে চ্যালেঞ্জ। আর দেখুন সংখ্যাটা, 2024-25 সালে দুই দেশের বাণিজ্য হয়েছে $6,870 কোটি। এটা রেকর্ড। তবে সত্যি বলতে এর বেশিরভাগই হচ্ছে রাশিয়ার তেল কেনা। আর 2026 সালে সে আগের বছরের যে চুক্তিগুলা সেগুলা রানিং অবস্থায় রয়েছে। এখন প্রশ্ন হলো, ভারত কেন এই ঝুঁকি নিচ্ছে? উত্তর একেবারে সহজ, শক্তির প্রয়োজন। শক্তি মানে কি? তেল, গ্যাস, এগুলা। ভারতের দরকার সস্তা তেল, সস্তা অস্ত্র, আর রাশিয়া তা দিতে পারে। কিন্তু এই খেলায় ভারত একা নয়, পর্দার পেছনে আরো বন্ধু অপেক্ষা করছে। একে একে সবাই সময় হলে বের হয়ে আসবে। শি জিনপিং, চীনের প্রেসিডেন্ট, ভারতকে বললেন ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার। এই একই চীন কিন্তু 2020 সালে ভারতের সীমান্তে হামলা চালিয়ে 20 জন ভারতীয় সৈন্যকে মেরে ফেলেছিল, সেই গালওয়ান যুদ্ধ। তারপর 4 বছর ধরে টানাটানি, বাণিজ্য নিষেধাজ্ঞা, টিকটক ব্যান। তাহলে হঠাৎ এই প্রেম কেন? উত্তর একটাই, ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প যখন ভারতের উপর 50% শুল্ক, চীনের উপর 30% শুল্ক চাপিয়ে দিলেন, তখন দুই দেশ বুঝে গেল একসাথে না মিললে দুজনেই শেষ। শি জিনপিং একটা সুন্দর কথা বলেছেন, চীন আর ভারত হচ্ছে একসাথে নাচতে থাকা ড্রাগন ও হাতি। কি চমৎকার উপমা! আর দেখুন বাস্তবতা, চীন ভারতের বাণিজ্য বছরে $130 বিলিয়ন, মানে ভারত রাশিয়ার চেয়ে দ্বিগুণ। 2020 সালের সংঘর্ষের পরেও এই বাণিজ্য কিন্তু থেমে থাকেনি, কারণ ব্যবসা মানে ব্যবসা, আর ওই ব্যবসা মানে প্রফিট। গত অক্টোবরে রাশিয়ার কাজানে ব্রিক্স সম্মেলনে মোদি আর শির বৈঠক হলো 5 বছরে প্রথমবার। আর এখন ভারত চীন আবার শুরু করছে সরাসরি বিমান চলাচল, বাণিজ্য বাড়াচ্ছে, বিনিয়োগের বিধিনিষেধ শিথিল করছে। কিন্তু ভারত এখানে থেমে নেই, তারা একটা বুদ্ধিমান কৌশল নিয়েছে, দুই পক্ষের সাথে সম্পর্ক রাখা। আমেরিকার সাথে কোয়াড জোট, আবার চীন ও রাশিয়ার সাথে ব্রিক্স। বলা যায় ভারত খেলছে দুই নৌকায় পা দেওয়ার খেলা। কিন্তু এই খেলা কতদিন চলবে সেটাই এখন বড় প্রশ্ন। আর আপনারা কমেন্টে জানান, তাদের কি পা পিছলে যাবে? কার? মোদির? ন্যাটোর মহাসচিব মার্ক রুটে সরাসরি বলে দিলেন, যুক্তরাষ্ট্র ছাড়া ইউরোপ নিজেকে রক্ষা করতে পারবে না। এটা কেমন কথা? 70 বছরের পুরনো জোট, যেটা সোভিয়েত ইউনিয়নকে ঠেকিয়ে রেখেছিল, সেই জোটের প্রধান বলছেন আমরা দুর্বল। কিন্তু মজা হলো, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী সাথে সাথে টুইট করলেন তারা নিজেরাই নিজেদের রক্ষা করতে পারে। এই বিরোধ কেন? কেন এই বিরোধ? কারণ একটাই, এখানেও চলে এসেছে ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রথম দফায় এসে বলেছিলেন ন্যাটো দেশগুলো আমেরিকার ঘাড়ে চেপে বসে আছে। এবার দ্বিতীয় দফায় এসে আরো এক ধাপ এগিয়ে গেলেন, তিনি গ্রিনল্যান্ড দখলের হুমকি দিলেন। ডেনমার্কের একটা স্বায়ত্তশাসিত অঞ্চল আমরা সবাই জানি, আর আমেরিকার প্রেসিডেন্ট বলছেন সেটা দখল করবেন। এটা যেন মধ্যযুগে রাজা বাদশাদের আমল। ন্যাটো প্রধান রুটে বলছেন ইউরোপকে প্রতিরক্ষা খাতে জিডিপির 10% খরচ করতে হবে।
এখন যেখানে 5% রয়েছে। আর পারমাণবিক অস্ত্র বানাতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হবে। কেন? কারণ আমেরিকার পারমাণবিক ছাতা হয়তো আর বেশি দিন থাকছে না মাথার উপর। ভাবুন তো, যে আমেরিকা 70 বছর ইউরোপকে রক্ষা করেছে, এখন সে আমেরিকাই বলছে তোমরা নিজেরা সামলাও। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা, রুটে বলছেন আলাদা ইউরোপীয় সেনাবাহিনী তৈরি করলে পুতিন খুশি হবেন, কারণ তাতে ন্যাটো আরো দুর্বল হবে। এখন প্রশ্ন, ইউরোপ কি করবে? আমেরিকার উপর নির্ভর করবে নাকি নিজেদের শক্তি তৈরি করবে, যেভাবে ফ্রান্স জার্মানি করার ইঙ্গিত দিয়েছে? যাই হোক, একটা জিনিস একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, পশ্চিমা জোট ভেঙে পড়ছে। আর এর সুবিধা নিচ্ছে কে? চীন, রাশিয়া আর ইরান। ঘটনাটা আসলে কি হয়েছিল? জানুয়ারির 9 থেকে 16 তারিখ, খুব সিম্পল একটা ডেট। দক্ষিণ আফ্রিকার উপকূলে হলো একটা যৌথ নৌমহড়া। এটাও সিম্পল, ব্রিক্স দেশগুলো মিলে। অংশ নিয়েছিল কে? চীন, রাশিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত আর দক্ষিণ আফ্রিকা নিজে। ভারত অংশ নেয়নি। কেন? পরে বলছি। কিন্তু বিস্ফোরণ ঘটলো কিভাবে? আমেরিকা জানতে পারলো ইরান আসছে। তারা সাথে সাথে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসাকে ফোন করে বলল ইরানকে বাদ দাও। রামাফোসা রাজি হয়ে গেলেন। 9 জানুয়ারি নির্দেশ দিলেন ইরান যেন মহড়ায় না আসে। কিন্তু কি হলো? দক্ষিণ আফ্রিকার সেনাবাহিনী প্রেসিডেন্টের নির্দেশ মানল না। ইরানের 3টা যুদ্ধজাহাজ ঠিকই মহড়ায় অংশ নিল। এটা কি সামরিক বিদ্রোহ নাকি অন্য কিছু? আমেরিকা তো পাগল হয়ে গেল। তারা বিবৃতি দিয়ে বলল ইরান নিজের দেশে মানুষ মারছে আর দক্ষিণ আফ্রিকা তাদের স্বাগত জানাচ্ছে। মজার ব্যাপার, ইরান বলছে এই বিক্ষোভে আমেরিকায় টাকা দিচ্ছে। এখন দক্ষিণ আফ্রিকায় তদন্ত চলছে কে কিভাবে প্রেসিডেন্টের আদেশ অমান্য করলো। কিন্তু আসল প্রশ্ন, কেন এই মহড়া এত গুরুত্বপূর্ণ? দেখুন, ব্রিক্স এখন 10টা দেশের জোট। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, এরা ছিল প্রতিষ্ঠাতা। এখন যুক্ত হয়েছে মিশর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া। এরা মিলে বিশ্ব জনসংখ্যা প্রায় অর্ধেক। ট্রাম্প এই জোটকে বলেছেন আমেরিকা বিরোধী। আর তিনি হুমকি দিয়েছেন ব্রিক্স যদি নিজস্ব মুদ্রা চালু করে তাহলে 100% শুল্ক গ্যারান্টি। আর এই মহড়ার উদ্দেশ্য শুধু সামরিক অনুশীলন নয়, এটা একটা ট্রাম্পকে ছুড়ে দেওয়া মেসেজ, দেখো আমরাও পারি। আর মেসেজটা হলো আমরা একসাথে আছি। আমেরিকা ইউরোপের বাইরেও একটা শক্তি গড়ে উঠছে। দক্ষিণ আফ্রিকার টাস্ক ফোর্স কমান্ডার বলেছিলেন এটা শুধু মহড়া নয়, এটা আমাদের একতার প্রমাণ। কিন্তু ভারত কেন আসেনি? ভারত বুদ্ধিমান, তারা বুঝে গেছে একদিকে আমেরিকা, অন্যদিকে চীন, রাশিয়া, দুই দলেই সমান সুবিধা নিতে হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পরিষ্কার বলেছে এটা দক্ষিণ আফ্রিকার উদ্যোগ, ব্রিক্সের প্রাতিষ্ঠানিক কিছু নয়। চতুর পদক্ষেপ, এতে আমেরিকা খুশি, আবার ব্রিক্সও নারাজ হয়নি। আর এর মধ্যে দিয়ে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। পুরো সীমান্তে 27টা ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত হয়েছে, 11টা ড্রোন বোমা ফেলেছে, 47টা কামানের গোলা, কিন্তু কোনো প্রাণহানি নেই। এটাই ভালো খবর। তবে যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। নতুন বিশ্ব ব্যবস্থা তো দেখলেন তো পুরো ছবিটা। একদিকে আমেরিকা যে একা একা সবাইকে ধমকাচ্ছে, শুল্ক দিচ্ছে, হুমকি দিচ্ছে। অন্যদিকে ব্রিক্স যারা মিলেমিশে নতুন একটা ব্যবস্থা তৈরি করতে চাইছে। আর মাঝখানে ভারত যে দুই নৌকায় পায়ে রেখে ভারসাম্য রাখার চেষ্টা করছে, কিন্তু যে কোনো মুহূর্তে ভড়কে যেতে পারে। প্রশ্ন হলো এই নতুন বিশ্ব ব্যবস্থা কেমন হবে? এক মেরু, দুই মেরু নাকি বহুমেরু? আমার মনে হয় বহুমেরু। আমেরিকার একচ্ছত্র নয়, চীন, রাশিয়া শক্তিশালী হচ্ছে, ভারত নিজের পথ নিজেই তৈরি করছে। আর এই পরিবর্তনের সবচেয়ে বড় শিকার হবে কে? ছোট্ট দেশগুলো, যেমন আমাদের মতো দেশগুলো। আমাদের বেছে নিতে হবে কোন পক্ষে যাব। আর সবচেয়ে বড় কথা, এই সব টানাপোড়েন যেন তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি না হয়। তো আপনাদের মতামত কি? ভারত কি ঠিক করছে দুই দিকে সম্পর্ক রেখে? ব্রিক্স কি আসলে আমেরিকাকে চ্যালেঞ্জ করতে পারবে, নাকি ট্রাম্প আবার সবাইকে হারিয়ে দেবেন? কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত। আন্তর্জাতিক বিশ্লেষণ নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের এই অনুষ্ঠানগুলো আপনার পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আপনাদের এক একটা মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। বন্ধুরা, আজকের অনুষ্ঠান শেষ করার আগে একটা মেসেজ দিচ্ছি। গতকাল খবর সন্ধ্যায় আমি একটা ভিডিও করেছিলাম, সেটা শিরোনাম ছিল ট্রাম্প পুতিন ভেঙে দিচ্ছেন বিশ্ব ব্যবস্থা। এই ভিডিওটি আপনি যদি এখনো না দেখে থাকেন তাহলে কোনো সমস্যা নেই, চলমান ভিডিও দেখার পর সেটা দেখে নিতে পারেন। সেখানে আছে দারুণ সব তথ্য আর সেটার বিশ্লেষণ। গ্যারান্টি দিচ্ছি আপনি নিরাশ হবেন না, আপনার ভালো লাগবে ইনশাআল্লাহ। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। আগামীকাল হাজির হব আরো চমকপ্রদ টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।